শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালালো ইরান। বিপ্লবী গার্ডের প্রধান ও 2 পরমাণু বিজ্ঞানী তেহরানে নিহত। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক আজ। রাষ্ট্র পরিচালনার কিছু বিষয়ে একমত হলেই এগিয়ে আসতে পারে নির্বাচন, ধারণা বিশ্লেষকদের। এই বৈঠক যদি ফলপ্রসূ না হয় তাহলে কিন্তু আবার এর প্রভাবটা সুদূর প্রসারী খারাপও হতে পারে। বৈশ্বিক রাজনীতির বার্তা দেওয়ার জন্য যে প্রফেসর ইউনূস একা নন এবং বিএনপি প্রফেসর ইউনূসের বিরোধী নয়, এই বার্তার 2 পক্ষে দেওয়া দরকার। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে অনেকে। সড়ক ও রেলপথে ভিড়, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। চট্টগ্রামে করোনার সম্ভাব্য ঝুঁকি কমানোর প্রস্তুতি, হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলছেন চিকিৎসকরা। এবং শান্তর হঠাৎ অধিনায়কত্ব হারানো দলে প্রভাব ফেলবে না, প্রেস ব্রিফিংয়ে মিরাজ। বিশ্বকাপের আগে দলকে ভালো অবস্থানে নেয়ার প্রত্যয়। সামনে ওয়ার্ল্ড কাপ, এখন আমরা একটু স্ট্রাগল করছি। ওডিআইতে হয়তো চিন্তা করছে যে না, একটা বছর আমরা একটা জায়গায় দাঁড় করাই ওডিআই টিমটাকে। স্বাগত এখন ঢাকায়, আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খানম। বিমান হামলার কড়া জবাবে শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অপারেশন রাইজিং লায়নের প্রতিবাদে এই হামলা করল তেহরান। এর আগে মধ্যরাতে ইরানে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর বিশেষ শাখা আইআরজিসির শীর্ষ সেনা কর্মকর্তারা নিহত হন। প্রাণ হারান 2 শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। এর পরপরই ইসরায়েলকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিস্তারিত জানাবেন তৌহিদুর রহমান। অপারেশন রাইজিং লায়ন নামে ইসরায়েলের চালানো 200 বিমান হামলার পাল্টা জবাবে শতাধিক ড্রোন হামলা চালালো ইরান। এর আগে তেহরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করে ইসরায়েল। জেরুজালেমে বেজে ওঠে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনও। ঘুরিয়ে নেওয়া হয় তেল আবিবগামী বহু ফ্লাইট। এমনকি ইসরায়েলে থাকা মার্কিন দূতাবাসেও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরেও বিমান চলাচল স্থগিত করেছে ইরান। এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত 3টার দিকে মুহুর্মুহু বিমান হামলায় রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ও আইডিএফ। প্রতিরক্ষা ও আক্রমণ 2 ক্ষেত্রেই সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে রাখার কথাও জানিয়েছে আইডিএফ। צה"ל יצא הלילה למבצע עם כלבי לתקיפת האיומים האסטרטגיים של איראן על מדינת ישראל. אנו במערכה היסטורית שלא הייתה כדוגמתה. זוהי מערכה גורלית למניעת איום קיומי מצד אויב המבקש להשמידנו. এই অভিযান যতদিন প্রয়োজন ততদিন অব্যাহত রাখার হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. ইরান বলছে আবাসিক এলাকায়ও হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় ইরানের বিপ্লবী গার্ড প্রধান হোসেন সালামি, আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল রাশিদ ও তার সন্তান, 2 শীর্ষ পরমাণু বিজ্ঞানী এবং শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইরান। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা কমান্ডার আলী শামখানি সহ অনেকে গুরুতর আহত হয়েছেন। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এমন উত্তেজনার মধ্যে জাতিসংঘ সনদের অধীনে ইসরায়েলি হামলার জবাব দেওয়ার আইনি ও বৈধ অধিকার তেহরানের রয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিমান হামলার মাধ্যমে চালানো হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে আরও কঠিন শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের সঙ্গে 5 দফা বৈঠক করলেও কোনো সুরাহা না হওয়ায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কার মধ্যেই ইসরায়েলে হামলা চালানোয় যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলছেন অনেক বিশ্লেষক। এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগও তুলেছে ইরান। তবে এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে এক বিবৃতিতে দাবি করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার করা হয়েছে 265 মরদেহ।
দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের প্রতিটি পরিবারকে 1 কোটি রুপি সহায়তার ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়ার স্বত্বাধিকারী টাটা গ্রুপ। এদিকে এখনও বিমানের ব্ল্যাঙ্ক বক্স উদ্ধার না হওয়ায় দুর্ঘটনার কারণ জানা সম্ভব হয়নি। নাফিয়ান মননের প্রতিবেদনে বিস্তারিত। বেঁচে ফেরা এক যাত্রী ছাড়া কোনো আরোহীর বাঁচার সম্ভাবনা নেই। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 দুর্ঘটনার রাতে কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করার পরই শুরু হয়েছে ফরেনসিক টিমের অভিযান। চলছে ব্ল্যাক বক্স উদ্ধারের কার্যক্রম। মরদেহ শনাক্তের জন্য চলছে নিহতদের ডিএনএ পরীক্ষা, যা সম্পন্ন হবার পর স্বজনদের হাতে ফিরিয়ে দেয়া হবে মরদেহ। নিহতদের প্রতিটি পরিবারকে 1 কোটি রুপি সহায়তার ঘোষণা দিয়েছে এয়ার ইন্ডিয়ার স্বত্বাধিকারী টাটা গ্রুপ। এদিকে শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান নরেন্দ্র মোদী। এ সময় বিমান বিধ্বস্তে নিহতদের পরিবার ও আহত মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন তিনি। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেলও ঘটনাস্থল পরিদর্শনে যান। এদিকে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের ঘটনাকে ভয়াবহ বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। মোদী সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে সহযোগিতার জন্য তদন্ত দল ভারতে পাঠানোর কথা নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। We've dispatched an investigation team that's been deployed. The Foreign Secretary is leading on this, and we'll obviously update as soon as we can. But we're working with the Indian authorities on this to establish the facts. Plane crash was terrible. I've already told them anything we can do. It's a big country, a strong country, and they'll handle it, I'm sure. But I let them know that anything we can do, we'll be over there immediately. বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1:38 2 পাইলট ও 10 ক্রু সহ 242 আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদ বিমানবন্দর ছেড়ে যায় এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার মডেলের ফ্লাইট AI-171। উড্ডয়নের 30 সেকেন্ড পরই বিমানটি আছড়ে পড়ে এক মেডিকেল ছাত্রাবাসে। বিমানের যাত্রীদের মধ্যে ভারতীয় ছিলেন 169 জন, আর ব্রিটিশ নাগরিক ছিলেন 53 জন। এছাড়াও ছিলেন একজন কানাডীয় ও 7 জন পর্তুগিজ নাগরিক। যাত্রী তালিকায় ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শুরুতেই জানাবো প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের খবর। তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠক শেষে কি নির্বাচনের তারিখ আরও এগিয়ে আসবে এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন ঢাকার রাজনীতিবিদরা মনে করছেন রাষ্ট্র পরিচালনার 2টি গুরুত্বপূর্ণ বিষয় সরকারের সাথে বিএনপি একমত হলে ফেব্রুয়ারির মধ্যেই হতে পারে নির্বাচন। আর বিশ্লেষকরা বলছেন দেশের স্থিতিশীলতার স্বার্থেই এই বৈঠক থেকে ইতিবাচক ফলাফল জরুরি। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পরও রাজনীতির আকাশে পুরোপুরি কাটেনি কালো মেঘ। থেমে থেমে দেখা যায় প্রতিক্রিয়া। এই বৈঠকের সাফল্য কামনা করছে। তবে 2-3 দিন হলো সেটাই গুমট বেঁধেছে। বজ্রপাত হবে নাকি কেটে যাবে কালো মেঘ, সেটি নির্ভর করছে শীর্ষ 2 কর্তার উপর। এবার যেহেতু বিএনপির শীর্ষ নেতার সাথে সরকার প্রধানের সরাসরি আলাপ, তাতে দলটির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের প্রত্যাশা ইতিবাচক ফলাফলের। আমরা মনে করছি এই বৈঠকটি একটা ফলপ্রসূ হবে। এই বৈঠকের সঙ্গে আস্থা, বিশ্বাস, সম্মান জড়িত। একটা গণতান্ত্রিক যে আশা আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে আছে, এটার অনেকটা নিষ্পত্তি হয়ে যাবে। সকল দল, দেশের মানুষ সবাই মিলে একটা উৎসব মুখর নির্বাচন করব, সেই প্রত্যাশায় আমরা আছি এবং নির্বাচনের মাঠেও নেমে পড়েছি। এদিকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর দাবি, বৈঠকে আলোচনা যাই হোক, রাষ্ট্র পরিচালনার 2টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি সরকারের সাথে একমত হলে দলটির দেয়া সময়ই হতে পারে নির্বাচন। এই দুইজনের বৈঠক যেমনি খুব ইতিবাচক, আবার এই বৈঠক যদি ফলপ্রসূ না হয় তাহলে কিন্তু আবার এর প্রভাবটা সুদূর প্রসারী খারাপও হতে পারে। প্রফেসর ইউনূসের 2টা বিষয়ে অস্বস্তি আছে। একটা হচ্ছে যে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি 2টো জায়গায় হোঁচট খেয়েছেন। একটা হচ্ছে প্রেসিডেন্টের জায়গায়, আর একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গায়। এই 2 জায়গায় যদি উনি বিএনপির কাছ থেকে সহযোগিতা পান, তাহলে হয়তো উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে উনি আগ্রহী হবেন। আর বিশ্লেষকরা বলছেন 2 পক্ষের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। ছাড় দিয়ে হলেও দেশের স্থিতিশীলতার স্বার্থে এই বৈঠক থেকে ইতিবাচক ফলাফল জরুরি। 2 পক্ষের খুব সদিচ্ছা আছে বিধায়ী 2 পক্ষ বসছেন।
সরকার উদ্যোগ নিয়েছে ঠিক আছে, কিন্তু সুযোগ দুই পক্ষের জন্য এটা তৈরি হয়েছে। এখন বিএনপি এবং সরকার যদি আলাপ আলোচনা করে একে অপরকে সহযোগিতা করে, দুই পক্ষেরই লাভ। গণতন্ত্র উত্তরণের জন্য, দেশের স্থিতিশীলতার জন্য, আঞ্চলিকভাবে বার্তা দেওয়ার জন্য, আঞ্চলিক রাজনীতিতে, বৈশ্বিক রাজনীতিতে বার্তা দেওয়ার জন্য যে প্রফেসর ইউনূস একা নন এবং বিএনপি প্রফেসর ইউনূসের বিরোধী নয়, এই বার্তা দুই পক্ষের দেওয়া দরকার। সবাই চান রাজনীতির আকাশে দেখা যাক ঝলমলে রোদ। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৃহস্পতিবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন প্রধান উপদেষ্টা। এদিকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান, রাজাকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের 4 দিনের লন্ডন সফর সূচিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। বৃহস্পতিবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় দুপুর 1:30 থেকে অনুষ্ঠান চলে বিকেল 3টা পর্যন্ত। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে পুরস্কার নেন ডক্টর ইউনূস। এর আগে রাজার সঙ্গে একান্ত সাক্ষাৎকালে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে আলাপ হয়েছে বলে জানান লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একটা প্রাইভেট অডিয়েন্স করেছেন, অর্থাৎ তিনি কিছুটা সময় ওনার সঙ্গে একান্তে বসেছিলেন এবং এই বৈঠকে তিনি কিং চার্লসকে বাংলাদেশে সফর করার আমন্ত্রণ জানিয়েছেন এবং একই সঙ্গে রোহিঙ্গা ক্রাইসিস সমাধানে রাজা তৃতীয় চার্লস কোনো ভূমিকা রাখতে পারেন কিনা সেই জন্য তিনি তাকে অনুরোধ করেছেন। ব্রিটিশ রাজার হাত থেকে ডক্টর ইউনূস মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাওয়ায় খুশি বাংলাদেশিরা। কমিউনিটির বিশিষ্টজনরা মনে করছেন এই পুরস্কার দেশের জন্য গৌরবের। ইউনাইটেড কিংডমের কিংয়ে আমি অ্যাওয়ার্ড করছেন ফর হারমোনি, এটা আসলে বিগ একটা ব্যাপার আমাদের জন্য। And I think we as British Bangladeshi should feel very proud about this and we should celebrate this. প্রাইজটা বাংলাদেশি একজন বাংলাদেশি মানুষ হিসাবে স্থায়ী পাইছেন। এর আগে একজন মানুষের পাইছিলা যে জাতিসংঘের মহাসচিবে, আর দ্বিতীয় ব্যক্তি হইলে আমরা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অ্যাওয়ার্ড মূলত সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং টেকসই উন্নয়নে উল্লেখযোগ্য অবদানে দেওয়া হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছিলেন ডেভিড বেকহাম, কেট উইন্সলেট, মেরিল স্ট্রিপ এবং পেনি ল্যাঙ্কাস্টারের মতো সেলিব্রিটিরা। এরপর সেন্ট্রাল লন্ডনের হোটেল দ্য ডরচেস্টারে ডক্টর ইউনূসের সঙ্গে মিলিত হন প্রবাসী বাংলাদেশি নেতারা। এ সময় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। ভোটাধিকারের জন্য আমি আন্দোলন করেছি আমরা 30 বছর। এখন আমরা ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে চিন্তাভাবনা চলতে, যাতে আমরা প্রবাসে ভোট দিতে পারি। আমরা হয় হাই কমিশনে গিয়ে নতুবা আমরা অনলাইনে এই ব্যবস্থাটা আপনারা করেন। একজন রাষ্ট্রপ্রধান যখন 30-40 জন লোকের সাথে একা একা কথা বলেন, একা একা মনের কথাগুলো শুনেন, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্রবাসীদের জন্য। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি দাওয়া পূরণ হবে এমনটা প্রত্যাশা সকলের। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। হামদর্দ বাংলাদেশের ক্লোভ গার্ড লবঙ্গ তেল সমৃদ্ধ অ্যান্টিসেপটিক মাউথওয়াশ, সতেজ নিঃশ্বাসে প্রাণোচ্ছল হাসি। ক্লোভ গার্ড। আগামী নির্বাচনকে ঘিরে ইসলামী দলগুলোর সাথে বৃহৎ ঐক্য করার চেষ্টা করছে জামায়াত ইসলামী। এছাড়া দলগুলোর সাথে আসন বন্টন নিয়ে আলোচনা ও মতবিনিময় চলছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া আসনে দলীয় প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংস্কার কাজ করছে, তবে কিছু রাজনৈতিক দল নির্বাচনের সময় এগিয়ে আনতে সরকারকে চাপ দেওয়ার বিষয়ে কঠোর সমালোচনা করেন তিনি। এছাড়া শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করার দাবি জানান তিনি। ক্ষমতার ভারসাম্য রেখে সুষ্ঠু বাংলাদেশ বিনির্মাণের উপযুক্ত একটা রাষ্ট্র কাঠামো যদি নির্মাণ করা না যায়, এমন অবস্থায় নির্বাচন হয়ে গেলে কিন্তু সেই বাংলাদেশ আর কখনো নির্মাণ করা সম্ভব হবে না। একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই কিন্তু দলীয় প্রভাব মুক্ত হয়ে
রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোটাকে কোন দলের স্বার্থের দিকে না তাকিয়ে নিউট্রালি একটা কাঠামোগত পুনর্বিন্যাস করা সম্ভব একটা অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের পক্ষে। ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। সড়ক, নৌ এবং রেলপথ বাড়ছে কর্মস্থলমুখী মানুষের চাপ। বিস্তারিত জানাতে রাজধানীর সায়দাবাদ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, একটু জানাবেন বাস টার্মিনালে ঢাকায় ফেরা যাত্রীর চাপ কেমন দেখছেন? এবার ঈদে 10 দিনের একটা দীর্ঘ ছুটি ছিল, সেই ছুটি আগামীকালই শেষ হচ্ছে। এরই মধ্যে অফিস, আদালত, ব্যাংক, বিমা এই আগামী সপ্তাহে খুলে যাবে, যে কারণে একটু আগেভাগেই নগরবাসী ঈদের ছুটি কাটিয়ে শহরে ফিরতে শুরু করেছে। আমরা এখন রয়েছে সায়দাবাদ জনপদ যে মোড়, সেই মোড়ে। এখান দিয়ে মূলত দক্ষিণ পূর্বাঞ্চলের প্রায় 25টি জেলার যারা বাসিন্দা তারা কিন্তু এই পথ ধরে ঢাকায় ফিরে আসেন। আমরা দেখেছি যে দূর দূরান্ত থেকে আন্তনগরের যে বাসগুলো রয়েছে দূরপাল্লার, সেই দূরপাল্লার বাসগুলো কিন্তু সকাল থেকেই ধীরে ধীরে ঢাকায় প্রবেশ করছে যাত্রীদেরকে নিয়ে। যাত্রীদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তারা আমাদের যে বিষয়টা জানিয়েছে যে এবারের সড়ক পথের যাত্রা বেশ স্বস্তিদায়ক ছিল, তবে কোনো কোনো রুটে ভাড়া 50 থেকে 150 টাকা পর্যন্ত বেশি নেওয়ার একটু অভিযোগ আছে। বেশ কয়েকজন যাত্রী আমাদেরকে সেই অভিযোগটি আমাদের কাছে স্বীকার করেছেন। আমরা চালকদের সঙ্গে কথা বলেছি, চালকরা বলেছেন যে এবারের দূরপাল্লার যে সড়ক, সেই সড়কে যানজট ছিল না, তারা নির্বিঘ্নে ঢাকায় যাত্রী নিয়ে ফিরে আসতে পেরেছেন। সেই ক্ষেত্রে যেহেতু ঈদের ছুটি কালকেই শেষ হচ্ছে, ঢাকায় ফেরা যাত্রীরা বলছে যে প্রিয়জনকে বাড়িতে রেখে, আপনজনকে বাড়িতে রেখে ঢাকায় এসে কর্মস্থলে যোগদান করা বেশ বেদনাদায়ক এবং কষ্টের। কিন্তু তারপরে যেহেতু কর্মস্থল খোলা রয়েছে, অফিস আদালত রবিবার থেকেই খুলবে, তাই কর্মস্থলে যোগ দিতেই কিন্তু তারা একটু আগেভাগে ভিড় যানজট এড়িয়ে কিন্তু এই যে তিলোত্তমা যে কংক্রিটের নগরী, সেই নগরীতে তারা আবারও কিন্তু ঈদের ছুটি কাটিয়ে প্রবেশ করছে। নিশ্চয় ছবিতে দেখতে পাচ্ছেন যে হানিফ যে মেয়র যে ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভার ধরেই কিন্তু দূরপাল্লার বাসগুলো ধীরে ধীরে এই ঢাকার যে মূল প্রাণকেন্দ্র সেখানে প্রবেশ করছে। যাত্রীদের যে বিষয়টি যাত্রীরা আমাদেরকে একটু মতো আগে জানিয়েছে যে অন্যান্যবারের তুলনায় এইবার যে ঈদুল আজহায় পরিবহন মালিকদের যে বাস থাকে, সে বাসের সংখ্যা ছিল প্রায় বেশি, যে কারণে তাদের এই স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরে আসা সহজ হয়েছে। তো আমার কাছে এই সায়দাবাদ কেন্দ্রিক বাস টার্মিনালের এই ছিল সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আমরা ভিন্ন তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন জাবেদ আব্দুল্লাহ। দর্শক, আমরা যেমনটি বলছিলাম, পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরে আসছেন মানুষ এবং এতে ভিড় বেড়েছে ভোলার লঞ্চ ঘাটগুলোয়। তবে লঞ্চ সংকট থাকায় তপ্ত রোদে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদেরকে ইমতিয়াজুর রহমান। ঈদের ছুটি শেষে এখন কর্মস্থলে ফেরার পালা। এই কর্মস্থলে ফিরতে কিন্তু ভোলার প্রতিটি লঞ্চ ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আমি রয়েছি ভোলার ইলিশা লঞ্চ ঘাট এলাকায়। এখানে সকাল থেকে যাত্রীদের একরকম উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি আমরা। সকাল থেকে ঢাকা ভোলা এবং ঢাকা লক্ষ্মীপুর রুটে প্রায় 10 থেকে 12টি লঞ্চ ছেড়ে গেছে। প্রতিটি লঞ্চই কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল। এই লঞ্চের যাত্রীদের ভোগান্তি কিন্তু একরকম চরমে অবস্থা রয়েছে, কেননা তপ্ত রৌদ্রের ভিতরে যাত্রী ছাউনি নেই, অপরদিকে লঞ্চ সংকট, সবকিছু মিলিয়ে তারা নাজেহাল অবস্থায় রয়েছে। আমি জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছিলাম। তারা ঈদের প্রথম দিকে যেরকম যাত্রীদের সুবিধা নির্বিঘ্ন যাতায়াতের ক্ষেত্রে যেরকম প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু এখন যাত্রীরা যখন কর্মস্থলে ফিরছে তার কিন্তু কোনোটাই আমরা লক্ষ্য করিনি। অপরদিকে যে বিআইডব্লিউটি এর যে কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে লঞ্চ সংকটের যে বিষয়টি রয়েছে তার সমাধানে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকে এখন পর্যন্ত যেই অবৈধ ইঞ্জিন চালিত যে সকল ট্রলারগুলো যাতায়াত করছে, সেখানে কোস্টগার্ড একটি ট্রলারকে জব্দ করে জেল জরিমানার আওতায় নিয়ে আসার কথাও কিন্তু আমরা দেখেছি। তাও কোস্টগার্ড এবং নৌ পুলিশ এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিন্তু অবৈধ ব্যবসায়ীরা কিন্তু এই উত্তাল মেঘনা পাড়ি দিয়ে কিন্তু যাত্রীদের নিয়ে পারাপার হচ্ছে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্বশেষ তথ্য। ঈদের আগে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ঘরমুখ মানুষ যানজটে ভোগান্তি পোহালেও এখন স্বস্তিতে কর্মস্থলে ফিরছেন। যাত্রী চাপ বাড়লেও পর্যাপ্ত গণপরিবহন না থাকায় বিভিন্ন বাস স্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘ অপেক্ষায় থাকতে দেখা গেছে। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানিয়েছেন কাউসার আহমেদ।
আমি আছি টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যারা কর্মস্থলে ফেরা মানুষ রয়েছেন তারা ঢাকার দিকে যাচ্ছেন। আর আমার পিছনে কিন্তু যারা কর্মস্থলে ফেরা মানুষের চাপও রয়েছে, কেউ 1 ঘন্টা কেউ 1.5 ঘন্টা যাবত দাঁড়িয়ে থেকে তারা গণপরিবহন পাচ্ছেন না। এতে করে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক, পিক আপ ও কেউ মোটর সাইকেলে করে ঢাকায় ফিরছেন। এতে করে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এখান থেকে ঢাকার ভাড়া সর্বোচ্চ 2 থেকে 250 টাকা হলেও যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে 5 থেকে 600 টাকা। এ বিষয়ে তারা জেলা প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। আমি দেখেছি যে এই মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড ছাড়াও পৌলি, রাবনা, নগর জলপাই বাইপাস সহ মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় এই কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে। তারা বলছেন যে প্রচণ্ড রোদ এবং ব্যবসা গরমে তাদের খুব কষ্ট হচ্ছে। বিশেষ করে যারা শিশু এবং বৃদ্ধ মা বাবাকে নিয়ে যাচ্ছেন তাদের ভোগান্তিটা একটু বেশি। আর এদিকে গেল রাত 12টা পর্যন্ত যমুনা সেতুতে 24 ঘন্টায় প্রায় 38,000-এর অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 2,80,00,000 টাকার উপরে। এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার জানিয়েছেন যে তারা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এই টাঙ্গাইলের 65 কিলোমিটার মহাসড়কে 4 শিফটে 6 শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। স্বাভাবিক সময়ে যমুনা সেতুর উভয় প্রান্তে 12টি বুথের মাধ্যমে টোল আদায় করা হলে ঈদকে ঘিরে আলাদা মোটরসাইকেলের লেন সহ উভয় প্রান্তে 18টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। তারা বলছেন যে যমুনা সেতু এবং সংযোগ সড়কে যাতে কোনো গাড়ি বিকল হলে এবং সড়ক দুর্ঘটনা হলে তারা রেকার প্রস্তুত রেখেছেন। তারা তাৎক্ষণিক সেই যানবাহনটি সরিয়ে ফেলছেন। এতে করে যানজট এখনও এই টাঙ্গাইল অংশে এখনও হয়নি, ফলে স্বস্তিতেই তারা ঢাকায় ফিরছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সবচেয়ে তথ্য। BRB হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। সিলেটের কৈলাসটিলা 7 ও সিলেট গ্যাস ফিল্ড 10 কূপ থেকে নতুন ওয়ার্ক ওভারের মাধ্যমে 16 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। সকালে সিলেটের কৈলাসটিলা ও সিলেট গ্যাস ফিল্ডের ওয়ার্ক ওভারের কাজ পরিদর্শনকালে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যেসব এলাকা থেকে গ্যাস উত্তোলন করা হয় সেসব এলাকার মানুষের জন্য এখন থেকে স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার। তবে বাসাবাড়িতে লাইনের গ্যাস সরবরাহ নিরুৎসাহিত করে উপদেষ্টা বলেন, বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ কোনোভাবেই সম্ভব নয়। গ্যাসের যে কার্যক্রম, এখানে আমাদের কিছু এক্সপ্লোরেশন হচ্ছে, ওয়ার্ক ওভার হচ্ছে, মানে ওই যে কূপের আশেপাশে থেকে নতুন গ্যাস পাওয়া যায় কিনা। তো অলরেডি সাকসেসফুল হয়েছে। কত পাওয়া গেছে অলরেডি? 8 মিলিয়ন। একটা ওই যে এখানে কৈলাসটিলার সাথে 8 মিলিয়ন পাওয়া গেছে MMCFD। আরেকটা আমরা করব, শুরু হচ্ছে, কাজ হচ্ছে। তো ওইখানেও আমরা আশা করতেছি 6-7 এরকম আমরা পাবো। এছাড়া ওই শিল্পে যে গ্যাসের ব্যাপারে যে একটা অভিযোগ আছে সেগুলো দেখব, ওদের মিটারিং স্টেশনে গিয়ে দেখবো যে এখানে এই এলাকার লোক গ্যাস পাচ্ছে কিনা। রাজধানী সহ দেশ জুড়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তবে এরই মধ্যে আজ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন বিভাগে আংশিক মেঘলা আকাশ এবং একাধিক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত হচ্ছেন মাঝারি ইমন। এমন কোন কোন এলাকায় বৃষ্টির আভাস দিচ্ছে আবহাওয়া অফিস, এবং ভ্যাপসা গরম কবে কমবে? আবহাওয়া অধিদপ্তর যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সেটি মূলত বলছে যে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে এবং হালকাভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে সেই বৃষ্টিপাত যেই গরমের যে তীব্রতা সেটি কমবে বলে ধারণা করছেন। আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে বর্ষাকালে সাধারণত এরকম বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়, তবে সেই বৃষ্টিপাত যেই গরমের তীব্রতা রয়েছে সেটি কমবে না। এই কারণে বলছে যে বাতাসে যেই জলীয় বাষ্পের যে আধিক্য, সেই আধিক্যের কারণে মানুষের যেই গরমের যেই তীব্রতা যেই অনুভূত হচ্ছে, সেই অনুভূত হওয়ার কারণেই মূলত বৃষ্টিপাত হলেও সেই যেই গরমের কথা বলা হচ্ছে অর্থাৎ তাপমাত্রা যেটি রয়েছে সেটি মূলত কমবে না বলে শঙ্কা প্রকাশ করছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে আগামী 16 জুন থেকে 22 জুন পর্যন্ত থেমে থেমে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল অর্থাৎ পুরো দেশ জুড়ে বৃষ্টিপাত হতে পারে 16 থেকে 22 জুন। এমন
এটি আমাদেরকে কিছুক্ষণ আগে ব্রিফিংয়ে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে, এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছেন যে দেশে যে বর্ষাকাল জুড়ে যে বৃষ্টিপাতের যে বিষয়টি হয়, তবে এবারের যেই বিষয়টি দেখা যাচ্ছে রাজধানী সহ দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, এবং যেটি বলছিলাম যে পুরো দেশ জুড়েই দেশের বিভিন্ন অঞ্চলে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেই কারণে মূলত বৃষ্টিপাত হলেও তাপমাত্রার যে আধিক্য সেটি কিন্তু কমবে না। সব মিলে যে চিত্র বলছে আবহাওয়া অধিদপ্তর যে ধারাবাহিকতা এটি আরো বেশ কয়েকদিন চলতে পারে। করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে নড়ে চড়ে বসেছে চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসন ও নগর কর্তৃপক্ষ। প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য ঝুঁকি কমানোর। তবে যতটা বলা হচ্ছে এই ভ্যারিয়েন্ট ততটা ভয়াবহ প্রাণঘাতী নয় বলে দাবি করেছে করোনা বিশেষজ্ঞরা। এরপরও সচেতনতা ও প্রস্তুতিতে জোর দিচ্ছেন তারা। ফয়সাল করিমের প্রতিবেদন। ফেসবুকের এই পোস্ট থেকেই মূলত নতুন করে করোনা সংক্রমণের আতঙ্ক ছড়ায়। কোনো যাচাই বাছাই বা নির্ভরযোগ্য সূত্র ছাড়াই গেল এক সপ্তাহে বিভিন্ন পেজ, ব্যক্তি ও তারকাদের ওয়াল থেকেও শেয়ার হয় এই পোস্ট। এমনকি গেল 9 জুন চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেজেও হুবহু তুলে দেওয়া হয় এই সতর্কতা বার্তা। অসমর্থিত সূত্রের এমন পোস্ট শেয়ার দেয়ায় শুরু হয় সমালোচনা। অনেকেই দাবি করেন ভারতে ভাইরাল হওয়া ইংরেজি একটি পোস্টের হুবহু বাংলা অনুবাদ এটি, যা ফেক নিউজ বলে সতর্ক করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনার এই ভ্যারিয়েন্ট নিয়ে অহেতুক আতঙ্ক ছড়ানো হচ্ছে বলে জানান চট্টগ্রামের এই করোনা বিশেষজ্ঞ। যে কথাগুলো বলা হচ্ছে এটা সত্যতা কতটুকু আমি কিন্তু নিজেই যাচাই করতে পারি, এবং ফেসবুক এমন একটা জিনিস, এটা কিন্তু আসলে প্রথমেই কোনো ফেসবুকের কোনো নিউজকে আমি নিজেও কোনো যাচাই ছাড়া বিশ্বাস করি না। 2021 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম অমিক্রন শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভ্যারিয়েন্টের দ্রুত ছড়ানোর ক্ষমতা থাকলেও ডেল্টার মতো প্রাণঘাতী বা ভয়াবহ না। এই মুহূর্তে আসলে এই ভ্যারিয়েন্ট নিয়ে কোনো মহামারী কোথাও হয়নি, এবং বাংলাদেশেও হবে বলে আমি মনে করি না, কারণ এটা সংক্রমণ হার বেশি, কিন্তু এটা সিভিয়ারিটি আসলে ওইরকম বেশি না যেটা বলা হচ্ছে। তবে এই ধরনটি কম প্রাণঘাতী হলেও এটিকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই বলছেন চিকিৎসকরা। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। দেশের বিভিন্ন জেলা থেকে লবণযুক্ত চামড়া আসতে শুরু করেছে দ্বিতীয় বৃহত্তম চামড়ার মোকাম নাটোরের চক বৈদ্যনাথের আড়তগুলোতে। তবে সরকারি নির্ধারিত দাম পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা। এছাড়া দীর্ঘ সময় ব্যাংক বন্ধ থাকায় চামড়া কিনতে পারছেন না ট্যানারি মালিকরা। এই নিয়ে বিস্তারিত জানাতে চক বৈদ্যনাথ থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, একটু জানাবেন আমাদেরকে হাটে বেচা বিক্রি কেমন হচ্ছে এবং দরদাম সম্পর্কে বিস্তারিত বলবেন। যে আপনি যেমনটি বলছিলেন যে ঈদের কিন্তু আজকে প্রায় 7 থেকে 8 দিন চলছে। এরই মধ্যে কিন্তু নাটোরের যে দেশের বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ 30 থেকে 35টি জেলার যে চামড়া সেটি কিন্তু লবণযুক্ত চামড়া এখানে আসতে শুরু করেছে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু চামড়া এখানে ট্রাক ভর্তি করে যে চামড়াগুলো সেখানে নিয়ে আসছেন। যারা মৌসুমী ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন যে একটি ট্রাক থেকে কিন্তু চামড়া নামানো শুরু হয়েছে ইতিমধ্যে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই ঈদের কিন্তু প্রায় 10 দিন ছুটি। এই ছুটির কারণে কিন্তু আজকে যে ট্যানারি মালিকরা এখানে চামড়া কিনতে আসার কথা ছিল তারা কিন্তু সেভাবে আসতে পারেনি, কারণ ঈদের যে 10 দিন ছুটি চলছে এই ছুটিতে কিন্তু যে ব্যাংক বন্ধ রয়েছে সেক্ষেত্রে কিন্তু যারা ট্যানারি মালিকরা তারা কিন্তু আসতে পারেনি। সে কারণে কিন্তু এখানে চামড়া ক্রয় বিক্রয় কিন্তু তেমন ভাবে শুরু হয়নি। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে মৌসুমী ব্যবসায়ীরা যেটি বলছে যে সরকার যে নির্ধারিত দাম ছিল গরুর চামড়া 1150 টাকা সর্বনিম্ন, সে দামটা কিন্তু তারা এখানে পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে লবণযুক্ত যে চামড়া সেটি বিক্রয় হচ্ছে যে 800 থেকে সর্বোচ্চ 900 টাকা বা 1000 টাকা কিন্তু এখানে বিক্রয় হচ্ছে এই যে কাঁচা লবণযুক্ত যে চামড়া রয়েছে সেটি। এবং খাসি, বকরি সহ অন্য যে চামড়া রয়েছে সেই চামড়াগুলো কিন্তু এখানে সর্বনিম্ন 25 টাকা পিস হিসাবে কিন্তু আমরা বিক্রয় হতে দেখেছি। সব মিলিয়ে মিম আপনাকে যদি একটু বলি যে আগামী 5-6 দিনের মধ্যে যদি ব্যাংক খুলে, যেহেতু রবিবার থেকে ব্যাংক খুলবে, এরপরে কিন্তু যারা ট্যানারি মালিকরা রয়েছেন তারা কিন্তু এখানে আসা শুরু করবেন এবং এখান থেকে যে চামড়াগুলো তারা কিন্তু নিয়ে যাওয়া শুরু করবেন। এবং সরকারের যে নির্দেশনা ছিল যে 10 দিন পরে কিন্তু যে ট্রাক ভর্তি চামড়া তারা নিয়ে যেতে পারবে না, এটি হয়তো কাটার পরে কিন্তু এখান থেকে যে চামড়া সেগুলো হয়তো হাজারীবাগ সহ বিভিন্ন যে ট্যানারি রয়েছে সেখানে কিন্তু যাওয়া শুরু করবে। তো মিম এই ছিল নাটোর থেকে আমার কাছে সবশেষ খবর।
সরবরাহ ভালো থাকায় বাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম। এছাড়া ব্রয়লারের দাম কমলেও বেড়েছে সোনালী মুরগির দাম। বাকি মাংসের বাজার অপরিবর্তিত রয়েছে। জামালপুরের বাজারে ঈদ পরবর্তী সময় সব ধরনের সবজির সরবরাহ ভালো থাকায় সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচ, বেগুন সহ সব ধরনের পাইকারি সবজির দাম কমেছে। তবে কিছুটা বেড়েছে আলুর দাম। ময়মনসিংহের বাজারে এখনো পুরোপুরি জমেনি। বাজারে জিনিসপত্রের সরবরাহ যেমন কম, তেমনি কম ক্রেতা সংখ্যাও। ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 টাকা কমে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। তবে কেজিতে 30 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দর। চট্টগ্রামের বাজারগুলোতে বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ, তবে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম কিছুটা বেশি। বাজারে 1 কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2200 টাকা কেজি দরে। এছাড়া চাঁদপুরের বাজারেও চড়া মাছের দাম 1 কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে 2800 থেকে 2900 টাকায়। ঈদের ছুটির শেষের দিকে পর্যটকের ঠাসা কুয়াকাটা সমুদ্র সৈকত। দেশি বিদেশি পর্যটকের পদচারণায় মুখর সৈকত এর বিভিন্ন পয়েন্ট। 2 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্টের 80 থেকে 90% কক্ষ বুকিং রয়েছে। বিস্তারিত জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন উপচে পড়া পর্যটকে পর্যটন নগরী কুয়াকাটার স্থানীয় বাণিজ্য কেমন গতিশীল হয়েছে এবং ছুটির দিনগুলোয় লেনদেনের পরিমাণ কেমন দাঁড়িয়েছে? তানজিল খান, আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে সমুদ্রের যে উত্তাল ঢেউ এবং এখানকার যে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসিত পর্যটক, তারা এই উত্তাল ঢেউয়ের মাঝেও তারা স্নান করে নিচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, এখন কিন্তু পূর্ণিমার জোয়ার চলছে। এই পূর্ণিমার জোয়ারের কারণে ফুঁসে ওঠা সাগরের ঢেউয়ের যে হিংস্রতার মাঝেও মানুষ কিন্তু স্নানে ব্যস্ত রয়েছে। এক কথা বলা যায় যে এখানকার রূপ বৈচিত্র্যের উপভোগের পর মানুষ একটু স্বস্তির পরশ নিতেই কিন্তু সমুদ্রে ঝাঁপিয়ে পড়ছেন। আপনাকে আরো জানিয়ে রাখি, এখন কুয়াকাটায় প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রবাহ হচ্ছে। এই হাঁসফাঁস অবস্থায় মানুষ যখন কুয়াকাটার বিভিন্ন দর্শনীয় স্পটে বিচরণ করছেন, ঘুরছেন, তখন তারা একটু স্বস্তির জন্য এই সমুদ্র জলে গা ভেজিয়ে নিচ্ছেন। এছাড়া যে এখানকার গঙ্গামতি, কাউয়ারচর এবং লেমপুর বন এবং তালবাগান, ঝাউ বাগান সহ এখানকার টেংরাগিরি বন সহ বিভিন্ন বন বনানীতে মানুষ বিচরণ করছেন। একই সঙ্গে এখানকার যে তাঁত শিল্প, বস্ত্র বেচাকেরি বিক্রির যে রাখাইন তাঁত বস্ত্র যে মার্কেট রয়েছে, সেখানেও বেচা বিক্রি বেড়েছে। স্থানীয় যে সকল দোকানপাট রয়েছে, সে সকল দোকানগুলোও কিন্তু পর্যটকের বেচা বিক্রি বেড়েছে। এখানকার 2 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট রয়েছে। সে সকল হোটেল, মোটেল, রিসোর্টের 80 থেকে 95% রুম বুকিং হয়েছে, এমনটি নিশ্চিত করেছে হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালিব শরীফ। এছাড়া যে ক্ষুদ্র যে ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, তারা বলেছে যে পর্যটকদের আগমনের সঙ্গে সঙ্গে তাদের বাণিজ্যিক গতিশীল হয়ে উঠেছে। এছাড়া যে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে এবং এই উত্তাল সমুদ্রে গোসল করাকালীন পর্যটকদের সতর্কতা ছড়িয়ে দিতে এখানকার যে নৌ পুলিশ, এখানকার যে ফায়ার সার্ভিস এবং পুলিশ তারা যৌথভাবে কাজ করছেন। এখন পর্যটকদের কেনাকাটায় গতিশীল রয়েছে পর্যটন নগরী কুয়াকাটা। এই ছিল আমার কাছে সবশেষ। শেষ করছি এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালালো ইরান। বিপ্লবী গার্ডের প্রধান ও 2 পরমাণু বিজ্ঞানী তেহরানে নিহত। ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক আজ। রাষ্ট্র পরিচালনার কিছু বিষয় একমত হলেই এগিয়ে আসতে পারে নির্বাচন, ধারণা বিশ্লেষকদের। এই বৈঠক যদি ফলপ্রসূ না হয়, তাহলে কিন্তু আবার এর প্রভাবটা সুদূর প্রসারী খারাপও হতে পারে। বৈশ্বিক রাজনীতির বার্তা দেওয়ার জন্য যে প্রফেসর ইউনুস একা নন এবং বিএনপি প্রফেসর ইউনুসের বিরোধী নয়, এই বার্তার 2 পক্ষে দেওয়া দরকার। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে অনেকে। সড়ক ও রেলপথে ভিড়, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। চট্টগ্রামে করোনার সম্ভাব্য ঝুঁকি কমানোর প্রস্তুতি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলছেন চিকিৎসকরা। এবং শান্তর হঠাৎ অধিনায়কত্ব হারানো দলে প্রভাব ফেলবে না প্রেস ব্রিফিংয়ে মিরাজ। বিশ্বকাপের আগে দলকে ভালো অবস্থানে নেয়ার প্রত্যয়।
সামনে ওয়ার্ল্ড কাপ, এখন আমরা একটু স্ট্রাগল করছি ওডিআইতে, হয়তো চিন্তা করছে যে না একটা বছর আমরা একটা জায়গায় দাঁড় করাই ওডিআই টিমটাকে। শেষ করছি এখন ঢাকা এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।